আমরা এবার দেখতে যাচ্ছি এইচ এ রবার্ট এই মায়াজম নিয়ে কি ভাবতেন। এইচ এ রবার্ট মায়াজমেটিক কর্মকাণ্ডকে বিশৃঙ্খল পরিপাক কর্মের সাথে সম্পর্কিত করে, মেটাবলিজমের সাথে। আমাদের মেটাবলিজম সোরাতে যেখানে গঠনকারী উপাদানগুলো আত্মীকরণের অক্ষমতা থাকে, আত্মীকরণ বলতে সহজ কথা হলো অ্যাসিমিলেশন। সোরাতে যেখানে গঠনকারী উপাদানগুলোর অ্যাসিমিলেশনের অক্ষমতা থাকে, অ্যাসিমিলেশন মানে হচ্ছে আত্মীকরণ, অর্থাৎ খাবার ভেঙে পুষ্টিটা আপনার শরীরে সঠিকভাবে ছড়িয়ে পড়ছে, বিভিন্ন জায়গায় গঠিত হচ্ছে। প্রোটিন খেলে আমরা কি হয়, আমাদের প্রোটিনগুলো শরীরে বিভিন্ন গঠনকারী কর্মকাণ্ড করে। সোরাতে তিনি বলছেন যে এগুলোর এই অ্যাসিমিলেশন বা আত্মীকরণের অক্ষমতা থাকে। সাইকোটিক রোগীর সেখানে এমনভাবে এই অ্যাসিমিলেশন বা আত্মীকরণের কাজটি করে যে ইনকোঅর্ডিনেটেড, অর্থাৎ এক জায়গায় বেশি এক জায়গায় কম, তার থেকে যেখানে বেশি সেখানে অতিবৃদ্ধির সূচনা হচ্ছে, কিংবা সব জায়গায় সমান আছে এক জায়গায় বেশি। এই ইনকোঅর্ডিনেশনগুলো তৈরি হয় সাইকোসিসে। অর্থাৎ সোরাকে তিনি একটি ঘাটতিজনিত অবস্থা বলে বিবেচনা করেন। এবার বিবেচনা করে দেখুন যে কিভাবে আমাদের বর্তমান যে মায়াজমের ধারণা এটি সৃষ্টি হয়েছে। ডাক্তার কেন্ট সোরাকে ঘাটতিজনিত অবস্থা বলেননি, তিনি বলেছিলেন মানুষের প্রাথমিক রোগগুলোর সাথে এবং টিস্যুর এই অবস্থাগুলোর সাথে জড়িত। কিন্তু এবার ডাক্তার রবার্ট ঘোষণা করলেন যেটা ঘাটতিজনিত অবস্থা বলে বিবেচনা করতে হবে। এবং কিসের ভিত্তিতে তিনি এই দাবিটি করলেন? মানুষের মেটাবলিজমকে কেন্দ্র করে খাদ্য থেকে পরিপাকে অক্ষমতা বা সিস্টেমে অপরিহার্য উপাদানগুলোর অভাবের দরুন সোরা একটি ফাংশনাল ডিস্টারবেন্স হিসেবে আত্মপ্রকাশ করে। এই প্রথম শুরু হলো। সোরাতে কোনো কাঠামোগত পরিবর্তন সাধন হয় না, এটা ডাক্তার এইচ এ রবার্টের মত। সর্বপ্রথম তিনি এটা ঘোষণা করলেন। তার মতে এটি অন্যান্য মায়াজমগুলোর সাথে মিশ্রিত অবস্থায় হতে পারে। লক্ষণগুলোর আবেগজনিত সমস্যার সাথে এটি ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। ডক্টর রবার্ট এভাবে এই ব্যাপারটিকে বর্ণনা করছেন। রবার্টের বর্ণনা মতে মানসিক অবস্থা সুপ্ত সোরার সবচাইতে শক্তিশালী চারিত্রিক বৈশিষ্ট্যজনিত অবস্থা। আমাদের এই ছোট্ট ছোট্ট কথাগুলো খুব বেশি মনে রাখা দরকার। আমরা হয়তো রবার্টের সমস্ত ফিলোসফি আমরা সবাই সবটুকু নেব, আমি তা মনে করি না। করা উচিত আমি তাও বলবো না, আবার নেওয়ার মতো নয় তাও বলছি না। কিন্তু কোনো কোনো বিষয় আছে যেগুলোতে আমাদের একটু এক্সট্রা নজর রাখা দরকার। কথাটি হয়তো শুনতে ছোট শোনা যেতে পারে, হয়তো এক লাইনেই আমাদের রাইটারদের একটা কথা শেষ হয়ে যেতে পারে, আমাদের অভিজ্ঞ চিকিৎসক বা অগ্রদূতদের একটা কথা হয়তো জীবন ওই একটি লাইনেই হয়তো তিনি সমাপ্ত করেছেন, কিন্তু সেখানে আমাদের ভবিষ্যৎ জীবনের বহু সিদ্ধান্তকারী ব্যাপার উঠে আসতে পারে। সেগুলো অনেকটা ভিত্তিমূলক সূত্র হিসেবেও মনে রাখার প্রয়োজন পড়ে। তিনি বলেছিলেন মানসিক অবস্থা সুপ্ত সোরার সবচাইতে শক্তিশালী চারিত্রিক বৈশিষ্ট্যজনিত অবস্থা। অর্থাৎ আরেকভাবে বলতে গেলে যে সুপ্ত সোরার বৈশিষ্ট্য প্রকাশ হয় মানুষের মানসিক অবস্থা, মানসিক লক্ষণ নয় কিন্তু মেন্টাল স্টেট দিয়ে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে যখন একটা মানুষের কোনো রোগ থাকবে না, সুপ্ত সোরা মানে সে এখন নীরোগ, সোরাটিও তার সুপ্ত, সিফিলিস সাইকোসিস নেই, এই সময় তার মানসিক যে অবস্থা তা হচ্ছে তার সুপ্ত সোরার বৈশিষ্ট্য। কেন্টের কথার প্রতিফলন আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে। মানুষের পার্সোনালিটি গঠিত হচ্ছে তার মধ্যে থাকা সেই সুপ্ত সোরাটির মাধ্যমে, অর্থাৎ সুপ্ত সোরাও সম্পূর্ণ সুপ্ত নয়। আর এটা আপনি গ্রহণ করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার। কিন্তু হয়তো আমি এইটুকু না বললে এই কথাটি হয়তো আপনারা লক্ষ্য করতেন না, এই কারণে আমি বিস্তারিত একটু বলে দিলাম। সোরার রোগীগণ মানসিকভাবে সতর্ক, তার মতে তাদের মন তীক্ষ্ণ এবং উদ্বেগ তাদের মধ্যে প্রাধান্য বিস্তার করে। আমরা হয়তো মেটাবলিজমের সাথে মায়াজমের চিন্তা করে মায়াজমকে আমরা বিবেচনা করি না আজকে, তার দেওয়া বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা আজও মনে রেখেছি এবং সে অনুযায়ী কিন্তু বিভিন্ন মায়াজমকে চিন্তা করি। সেখানে তিনি বলেছিলেন যে খুব অ্যালার্ট, সচেতন, তীক্ষ্ণ এবং সবচেয়ে বড় কথা তিনি বলেছিলেন উদ্বেগ তাদের মধ্যে প্রাধান্য বিস্তার করে, তারা অস্থির এবং এই অস্থিরতাকে তিনি মানসিক চুলকানি, মানসিক কন্ডন, মেন্টাল ইচিং বলে অভিহিত করেছিলেন, যার প্রতিফলন ঘটে শরীরে। ফিজিক্যাল ইচিং দেখা দেয়, ইরাপশন অর্থাৎ চুলকানিযুক্ত উদ্বেগ, ইচিং ইরাপশন দেখা দেয়। সাইকোসিস সম্বন্ধে রবার্ট তার ধারণাটি একটি মানসিক চিত্রের সাহায্যে উপস্থাপন করেছিলেন। তিনি বর্ণনা করেন সাইকোটিক রোগী অতিমাত্রায় সন্দেহপ্রবণ, এমনকি সে নিজেকেও ঠিকমতো বিশ্বাস করে না। আরো বহু ধরনের অবিশ্বাস তার নিজের প্রতি রয়েছে, আমি একটা উদাহরণ দিলাম শুধুমাত্র। তো ফলাফলস্বরূপ কি হয়, ব্যক্তিটি একই কাজ বারবার করতে চায়, একই কথা বারবার বলতে থাকে। তখন সে রোগীটি, সাইকোটিক ব্যক্তি মনে করে তাকে কেউ পুরোপুরি বুঝে উঠতে পারে না, বা সে যা বলে সেটা অন্য কেউ ঠিকমতো বুঝতে না পেরে তার সম্বন্ধে ভুল ধারণা করছে, ভুল অর্থ করছে। এই কারণে আমরা তার মধ্যে হীনমন্যতার বহিঃপ্রকাশও দেখি।
বা তার মধ্যে যে সন্দেহ তার থেকে ঈর্ষার সঞ্চার হয়। তবে তার সবচেয়ে বাজে বৈশিষ্ট্য বলে অভিহিত করেছিলেন ডাক্তার রবার্ট তার সন্দেহ প্রবণতা, অন্যদের নিজের বা পশু পাখির ক্ষতি সাধন করার একটা প্রবণতা তার মধ্যে থাকে। এই প্রবৃত্তিকে তিনি সবচেয়ে বাজে বৈশিষ্ট্য বলে অভিহিত করেছিলেন। তাছাড়া ঝগড়াটের স্বভাব, উত্তেজনা প্রবণতা সাইকোলজির ভিত্তিমূলক বৈশিষ্ট্য বলে রবার্ট বর্ণনা করেন। সিফিলিটিক স্টেটের চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে কাঠামোগত পরিবর্তন বা স্ট্রাকচারাল চেঞ্জ। এবার কিন্তু কেন্টের প্রতিফলিত রূপ রবার্টের মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি এই কাঠামোগত পরিবর্তন, স্ট্রাকচারাল চেঞ্জ ঘটবে। সেগুলো আবার পরিবেশ ও খাদ্যে সবচেয়ে কম সংবেদনশীল। এই কম সংবেদনশীল ব্যাপারটি হচ্ছে পরিবেশ ও খাদ্য বা আমরা যেটাকে মোডালিটিস বলি, এই মোডালিটিস বা রোগীর মধ্যে বিস্তৃত লক্ষণ, সংবেদনশীলতা কম মানে তার মধ্যে লক্ষণের ঘাটতি তৈরি হবে। এই লক্ষণের ঘাটতি নিয়ে রোগী মারা পর্যন্ত যাচ্ছে। করোনাতে যে সমস্ত রোগী কোন রকম লক্ষণ না দেখিয়ে দুম করে মারা যাচ্ছে, এরকম আমরা বেশ কিছু শুনেছি। একজন মানুষ দুনিয়ার নিউমোনিয়া হয়েছে, লাংটাং সব শেষ, কিন্তু তার মধ্যে কোনো লক্ষণ ছিল না। এটা কি কোন মায়াজমের বৈশিষ্ট্য? এটা সিফিলিটিক মায়াজমের বৈশিষ্ট্য। ঠিক এই কথাটি কিন্তু ওই সময় রবার্ট বললেন যে তার পরিবেশ এবং খাদ্যে তারা সবচাইতে কম সংবেদনশীল। মোটের উপর রোগীতে সাবজেক্টিভ লক্ষণ খুব কম থাকে বা কম থাকার প্রবণতা এই সিফিলিটিক বৈশিষ্ট্যের মধ্যে তৈরি হয়। এটার বর্ণনা করছেন ডাক্তার রবার্ট। এটা আমাদের মনে রাখতে হবে এগুলো কিভাবে ধারাবাহিকভাবে আজকে আমরা এখানে এসে পৌঁছিয়েছি, এবং তারপরে আমরা কোনটা রাখবো, কোনটা ফেলে দেব, কোন সিদ্ধান্ত গ্রহণ করব না কোনটা করব না, সেটা আমাদের নিজেদের যার যার যুক্তিবোধের ব্যাপার, চিন্তার ব্যাপার, এবং যদি পরীক্ষিত সত্য থাকে তবে সবারই মেনে নেওয়ার ব্যাপার। সিফিলিটিক ব্যক্তির বাহ্যিক আকার আকৃতি সম্বন্ধে তিনি বলেন বড় মাথাযুক্ত এবং তার চুল থাকবে ভেজা ভেজা, স্যাঁতস্যাঁতে, আঠালো, তৈলাক্ত, তার থেকে বাজে গন্ধ বেরোবে, গুচ্ছ গুচ্ছ চুল উঠবে। সিফিলিস সমস্ত কিছুর বিকৃতি সাধন করে তার বর্ণনা মোতাবেক। আর ক্ষত হচ্ছে সিফিলিস দূষণের একটি মৌলিক চিহ্ন। রবার্টের বর্ণনা থেকে আমরা মেটাবলিজমের ও টিস্যুর প্রতিক্রিয়ার যে সম্পর্কটি আসলে দেখতে পাই, সেখানে তিনি আসলে এই মেটাবলিজম দিয়েই কিন্তু মায়াজমকে ব্যাখ্যা করেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে টিস্যু রিয়াকশন। সেখানে আমরা দেখব যে সোরার কিওয়ার্ড বা মূল কথা দিচ্ছেন হচ্ছে ডেফিসিয়েন্সি, ঘাটতি। আমি আগেই বলেছি রবার্ট ঘাটতি নিয়ে শুরু করলেন। সেখানে কি হচ্ছে? অ্যাসিমিলেশনের আউটওয়ার্ড লস হচ্ছে, অর্থাৎ ঠিক মতো অ্যাসিমিলেশন হচ্ছে না, কিংবা অ্যাসিমিলেশন হলেও তা সেখানে ক্যাটাবলিজমের পরিমাণ লস হচ্ছে। সেখানে ডাক্তার রবার্টের মতে স্ট্রাকচারটা ইনট্যাক্ট থাকছে, টিস্যু ডিস্ট্রাকশন হচ্ছে না, টিস্যু রিয়াকশন হচ্ছে, যেখানে স্ট্রাকচারের কোনো রকমের পরিবর্তন ঘটবে না। বিশেষভাবে উল্লেখ করেছেন অ্যাংজাইটির ক্ষেত্রটিতে বা অ্যাংজাইটি নিউরোসিসের একটা প্রবণতা তার মধ্যে তৈরি হবে বলে তিনি ঘোষণা করেন। সাইকোসিসে তিনি যা জানিয়েছিলেন তা হচ্ছে অ্যাক্সেস, অতিরিক্ততা, বেশি বেশি ওভার অ্যাসিমিলেশন, কিন্তু ক্যাটাবলিজম অত সেভাবে নেই। একটি ইনকোঅর্ডিনেটেড ক্যাটাবলিজম, অর্থাৎ আপনি যা আত্তীকরণ হচ্ছে, আপনার যে সমস্ত ধরেন প্রোটিন আপনার শরীরে গিয়েছে, এবার সে আর বেরোনোর কোনো নামগন্ধ নেই। ঠিক ঠিক যেভাবে বেরোনোর কথা, যেভাবে ভাঙার কথা, পুষ্টি যেভাবে ছড়িয়ে পড়ার কথা, সেভাবে নেই। অর্থাৎ ওভার অ্যাসিমিলেশন এবং ইনকোঅর্ডিনেটেড ক্যাটাবলিজম। এই হচ্ছে ডক্টর রবার্টের সাইকোসিস সম্বন্ধে যে ধারণাটি ছিল। ফলাফলস্বরূপ কি? বিভিন্ন জায়গায় ওভার গ্রোথ দেখা দিচ্ছে। এটা হচ্ছে তার টিস্যু রিয়াকশন, যে ওভার গ্রোথ হবে বিভিন্ন টিস্যুতে। এবং মানসিক অবস্থার বর্ণনা করতে গিয়ে তিনি অবসেসিভ একটা স্টেটের কথা, যে সন্দেহ, নিজেকে সন্দেহ, অন্যকে সন্দেহ করার কারণে এগুলো নিয়েই চিন্তা করতে থাকে। এ নিয়ে তার মধ্যে একটা ফিক্সড ধারণা, ফিক্সড আইডিয়া, ফিক্সড চিন্তা মাথার মধ্যে ঘুরতে থাকে। সিফিলিস সম্বন্ধে তিনি যে ধারণাটি দিয়েছিলেন তা হচ্ছে ডিসঅর্গানাইজেশন, ধ্বংস, বিকৃতি সাধন। বিকৃতি হচ্ছে তার মূল কথা, ডিসঅর্গানাইজেশন। এবং সেখানে কি হয়? সেলফ অ্যাসিমিলেশন হতে থাকে, অর্থাৎ তার ভাষা ছিল সেলফ অ্যাসিমিলেশন, অর্থাৎ নিজেকেই নিজে হজম করতে শুরু করে এবং বাইরের দিকে তার ধ্বংস প্রবণতাটি প্রকাশিত হয়। নিজেকে তো আর নিজে হজম করা যায় না, অর্থাৎ ধ্বংস হতে থাকে আর কি, সহজ কথা। তিনি অ্যাসিমিলেশন দিয়ে, এই শব্দটি দিয়ে যেহেতু সম্পূর্ণ মায়াজমকে প্রকাশ করতে চেয়েছিলেন, তাই সিফিলিসের বেলায় তিনি বলেছিলেন সেলফ অ্যাসিমিলেশন। এবং টিস্যু রেসপন্সটা কি হয়? টিস্যু রিয়াকশন হয় হচ্ছে ডিফর্মিটি। সেই সাথে তার মানসিক অবস্থাকে তিনি সাইকোসিস, এই সাইকোসিস বলতে SYCOSIS সেই সাইকোসিস নয়, আমাদের মায়াজম সাইকোসিস নয়, মানসিক একটি অবস্থা, মানসিক একটি রোগ, মানসিক একটি রোগের শ্রেণী PSYCHOSIS এই সাইকোসিসের কথা হিসেবে বর্ণনা করলেন, যেখানে মানসিক বিভ্রান্তি, বিভ্রম এগুলো ঘটে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে মায়াজমের বিবর্তনটি কিভাবে ঘটছে। চোখ বুঝে অমুক মায়াজমে অমুকটা হয়, তুমি কেন মেটাবলিজমের কথা বললা? ডক্টর কেন্ট বলছে মানুষের আদি কারণ পাপ, বিশৃঙ্খলা, এবার তুমি কোথাকার মেটাবলিজম বলে বসে আছো?
এ নিয়ে তর্ক শুরু হলো না জানার দরুন, কিন্তু আমরা দেখতে পাবো কিন্তু আসলে একটা ধারাবাহিকতা। আমি একটা সময় বোর্ডে একে আমি দেখিয়ে দেব যে এগুলোর মধ্যে একটি ইন্টারনাল সমন্বয় রয়েছে। আমরা শুধু বুঝতে না পারার দরুন কিভাবে এইগুলো নিয়ে বিশৃঙ্খলাটি সৃষ্টি করি, এটা এই আলোচনাতে নয়। পরবর্তীতে আরও একটু কনফিউশন আছে শিক্ষার্থীদের, আরও বেশ কিছু প্রশ্নের উৎপত্তি আমি ঘটিয়ে দেব। তারপর যতটুকু প্রশ্নের উত্তর আমরা জানি সেগুলো আলোচনা করব এবং সেখানে আমি এই সমন্বয়টাকেও দেখিয়ে দেবো ইনশাল্লাহ। চোখ বুঝে অমুক মায়াজম, মেটাবলিজম দিয়ে মায়াজম, এই ভাইটাল ফোর্সের আদি কারণ, এই আদি পাপ, বিশৃঙ্খলা প্রকৃতির বিরোধের থেকে মায়াজম, এগুলো এইভাবে মুখস্থ না করে পুরো ব্যাপারটি সম্বন্ধে ধারণা সৃষ্টি করলেই একমাত্র সম্ভব সিদ্ধান্ত নেওয়া যে কি থেকে কি হচ্ছে, সেখানে চিন্তা করার সুযোগ সৃষ্টি হবে। আপনি যদি উপকরণ না পান আপনি কিচ্ছু বানাতে পারবেন না, উপকরণ দেওয়া হলে আপনি এরোপ্লেন বানিয়ে দিতে পারবেন ঠিকভাবে স্টাডি করলে। তো কাজেই তাদের যথেষ্ট পরিমাণ বুদ্ধিবৃত্তি রয়েছে, তারা যদি উপযুক্ত পরিমাণ উপকরণগুলো অর্থাৎ তথ্যগুলো অর্থাৎ শিক্ষাগুলো অর্থাৎ জ্ঞানগুলো অর্থাৎ এই ইতিহাসই বলেন যা কিছুই বলেন না কেন কিভাবে হয়েছে এগুলো যদি আপনারা সমন্বিত করতে পারেন, এরপর আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন, একটা আউটকাম বেরিয়ে আসবে, সেটা এরোপ্লেনই হোক, জাহাজই হোক, সাইকেলই হোক, রিক্সাই হোক, যা কিছুই হোক না কেন। আমি এই ধারাবাহিকতায় এবার পরবর্তী চিকিৎসক টিপি পাশেরোর এই ব্যাপারে মতামতটি আমরা এখন চলুন আলোচনা করি। পাশেরো সোরা বলতে আমাদের এই সম্পূর্ণ দেহগত অসুস্থতাজনিত বিশৃঙ্খলার যে চিত্র সংরক্ষিত রয়েছে, জেনোম বলতে আমাদের জেনেটিক কোডে আমাদের এই সমগ্র শরীরে কিভাবে কি অসুস্থ হবে তার যে কোডটি, যে চিত্রটি সংরক্ষিত রয়েছে, একটি প্যাথোজেনিক বা রোগের এজেন্টের প্রতি যে সুনির্দিষ্ট প্রতিক্রিয়ার ধরনটি সেখানে সাজানো রয়েছে তাকে নির্দিষ্ট করেছেন। যেমন তিনি সোরিক ডিফেন্সিভ রিয়াকশন বলে ঘোষণা করেছেন। সোরিক ডিফেন্সিভ রিয়াকশন হচ্ছে সুপার নর্মাল বলেছেন অথবা হাইপার অ্যালার্জিক রেসপন্স, এভাবে সাজানো রয়েছে যে এই ব্যক্তি তার রেসপন্সের ধরন হবে হাইপার অ্যালার্জিক রেসপন্স, কাজে এটা সোরিক। এভাবে আমাদের জেনেটিক কোডে বা জেনোমে সাজানো রয়েছে বলে ডক্টর পাসেরও ঘোষণা করেন। বলা যায় যে তিনি এই মায়াজমের জেনেটিক থিওরির প্রবক্তা এবং তিনি এভাবেই ব্যাখ্যা করেছেন যে এই হাইপার অ্যালার্জিক, যাকে তিনি সুপার নর্মাল শব্দটি ব্যবহার করেছেন, যে এটা কেবল ক্রিয়াগত অবস্থাতেই সীমাবদ্ধ এবং কাঠামো বা গ্রস প্যাথোলজিতে এর কোনো পরিবর্তন আসবে না। এখানে কিন্তু আমরা আবার দেখতে পাচ্ছি কি ডক্টর রবার্টের কথার প্রতিধ্বনি। এখানে আরেকবার আমি মনে করিয়ে দিচ্ছি, তিনি কিন্তু ফলের যে সিদ্ধান্ত তাতে কিন্তু পরিবর্তন আনলেন না, শুধুমাত্র দৃষ্টিকোণটিকে পরিবর্তন করে দেখলেন এবং তিনি বললেন জেনেটিক গঠনের মধ্যে আমাদের যে ধরনের রেসপন্সের ধরনটি, যে ডিফেন্সিভ রিয়াকশন বা ডিফেন্সিভ রেসপন্সের যে ধরনটি সাজানো আছে সেটাই হচ্ছে আমাদের নির্দিষ্ট মায়াজম। সোরিক ডিফেন্সিভ রিয়াকশন হচ্ছে হাইপার অ্যালার্জিক বা সুপার নর্মাল। এভাবে সোরিক রেসপন্সের অনুঘটক বা মেডিয়েটর হিসেবে তিনি নিউরোভেজিটেটিভ অংশকে চিহ্নিত করেন। নিউরোভেজিটেটিভ হচ্ছে আমাদের যে নার্ভাস সিস্টেম, অটোনমিক নার্ভাস সিস্টেম বা অনৈচ্ছিক নার্ভাস সিস্টেম আছে যে সমস্ত অঙ্গের সাথে যুক্ত, এই সিস্টেমটাকে বলা হয় নিউরোভেজিটেটিভ এরিয়া। তো এটাকে তিনি চিহ্নিত করেন এবং সিদ্ধান্তে আসেন সোরা এবং অ্যালার্জির মধ্যে কোনো পার্থক্য নেই। এই ক্লিনিক্যাল প্রকাশভঙ্গিগুলো ছাড়াও তিনি 3 প্রকারের সেলুলার ফাংশন বা কোষের পরিবর্তনকে বর্ণনা করেন এবং সেভাবেই তিনি 3টি মায়াজমকে সম্পর্কিত করেন। কিভাবে? যেমন ডিফেক্ট অর্থাৎ ত্রুটি, এটা হচ্ছে সোরা, এবং অ্যাক্সেস সাইকোসিস, পারভার্সনকে সিফিলিস। অর্থাৎ এখানেও আমরা দেখতে পাচ্ছি যে তিনি যেভাবে সেলুলার ফাংশনের সাথে মায়াজমকে সম্পর্কিত করছেন সেখানে কিন্তু আগের ধারণাগুলোর সাথে পার্থক্য সৃষ্টি হচ্ছে না, কেন্টের ধারণার সাথে পার্থক্য সৃষ্টি হচ্ছে না, দৃষ্টিকোণের পার্থক্য রয়েছে। এরপর আমরা বলতে পারি আইজাইয়াগার কথা, আর্জেন্টাইন হোমিওপ্যাথ। আইজাইয়াগা বেশ কিছু চিন্তা পদ্ধতি, লেয়ার অ্যাপ্রোচ, নতুন চিন্তা পদ্ধতি আমাদের মধ্যে উপস্থাপন করেন এবং সেখানে তিনি মায়াজমকে দেখতেন আমাদের মৌলিক যে কর্মকাণ্ড, আমাদের শরীরবৃত্তীয় এবং জৈব সত্তাগত যে কর্মকাণ্ডগুলো আছে তার একটি ভিন্ন বিচ্যুতি হিসেবে। সোরার মধ্যে হচ্ছে এক্সাইটেশন অর্থাৎ অতি উত্তেজনা। সাইকোসিসের মধ্যে তিনি বর্ণনা করছেন ডিসফাংশন অর্থাৎ কাজটি ভুলভাবে হচ্ছে, ঠিক মতো হচ্ছে না। আমরা বর্তমানে যে শব্দটি ব্যবহার করি ইনকোঅর্ডিনেশন, অনেকটা সেরকমভাবে ঠিকঠাকভাবে যা হচ্ছে না। সোরার মধ্যে অতি উত্তেজনা দেখা দিচ্ছে, এটাও ঠিক মতো হচ্ছে না, তবে তার একটা নির্দিষ্ট ধরন থাকছে। সাইকোসিসের মধ্যে হচ্ছে অসম একটি ধরন, কি হবে তা বলা যাচ্ছে না, এখানে বৃদ্ধি পাবে, এখানে ঘাটতি হবে, রেসপন্সটার ধরন ঠিক নেই। আর সিভিলিসের মধ্যে হচ্ছে ইনহিবিশন অর্থাৎ
প্রতিবন্ধকতা, বিঘ্ন, বাধা, যার ফলাফলস্বরূপ ধ্বংস। তার মতে সোরা হচ্ছে একটি ভাইটাল ফাংশনের অতি উত্তেজনামূলক হাইপার এক্সাইটেশন যুক্ত অবস্থা বা ভাইটাল ফোর্সের একটি ডাইনামিক ভারসাম্যহীন অবস্থা। এটি কেবল ফাংশনাল পরিবর্তনের সাথে সম্পর্কিত, কোনো টিস্যু পরিবর্তনজনিত প্যাথোলজিক্যাল অবস্থার সাথে নয়। আবারও সেই আগেকার, অর্থাৎ আমরা দেখার দৃষ্টিভঙ্গি আলাদা দেখলেও ফলাফল কিন্তু সেই একটা কেন্টের ধারণার সাথে একই ধারাবাহিকতায় চলমান দেখতে পাচ্ছি। এই তিনভাবে এই মৌলিক গুরুত্বপূর্ণ ক্রিয়াগত বিঘ্নগুলোর সাথে আমাদের মায়াজমকে সম্পর্কিত করেন। একটা হচ্ছে এক্সাইটেশন, একটা ডিসফাংশন, ইনকোঅর্ডিনেশনের সাথে হচ্ছে একটা ইনহিবিশন, অচলাবস্থা সৃষ্টি করছে, ধ্বংস করে দিচ্ছে। অচলাবস্থা মানেই ধ্বংস। তিনি সাইকোসিসকে দেখছেন ফাংশনাল কর্মকাণ্ডের বিকৃতি হিসাবে, ডিসফাংশন হিসাবে, যা আমাদের মধ্যে ইগো, আমাদের অহংবোধ এবং টিস্যু দুটোতেই এক ধরনের হাইপারট্রফি বা বিবৃদ্ধি সৃষ্টি করে, আমাদের অনুভূতির বিকৃতি ঘটায়, বিশেষ করে যাদের সাথে ভালোবাসা বা স্নেহের সম্পর্ক। কাজেই সাইকোটিক টেন্ট বা সাইকোটিক মায়াজমের রোগীদের যৌন বিকৃতি, অবসেশন, গোপন প্রিয়তা, সন্দেহ, আক্রমণাত্মক প্রবণতা বা ঈর্ষা, এই সমস্ত কিছুর সাথে তিনি এগুলোকে সম্পর্কিত করেন। আর সিফিলিসকে তিনি সংশ্লিষ্ট করেছেন ধ্বংসকারী প্রবণতা, এমনকি আত্মবিধ্বংসী সমস্ত প্রবণতার সাথে। সেলফ অ্যাসিমিলেশন আমরা রবার্টের কথা যারা দেখতে পেয়েছি, অর্থাৎ এদের ধারণাগুলো কিন্তু ভিন্ন হচ্ছে না। মায়াজমের ফলশ্রুতিতে কি দেখা দেবে সে ব্যাপারে কিন্তু মোটামুটি সবাই একমত, এই যাদের কথা বললাম আমরা এই পর্যন্ত। কিন্তু দৃষ্টিকোণের ডিফারেন্সগুলো আমাদের মাথায় রাখতে হবে। আসলে এই গ্রসলি এক দেখা গেলেও অনেক ক্ষেত্রে অনেক সূক্ষ্ম ব্যাপারগুলোতে কিন্তু তাদের এই চিন্তার দৃষ্টিভঙ্গিগত পার্থক্যের দরুন ভিন্নতার সৃষ্টি হয়। এবং আমরা যদি অন্ততপক্ষে তাদের মূল চিন্তাগুলোকে জানতে পারি, তাহলে সেই ভিন্নতাগুলো আমরা পরবর্তীতে বুঝতে পারবো। কোন ধারণাতে, কোন ভিত্তিতে, কার চিন্তা অনুসারে কোনো একটি মতামত, কোনো একটি ধারণাকে প্রকাশ করা হচ্ছে, সেটাও আমরা জানতে পারবো। এই ধারাবাহিকতাই আমরা বলতে পারি যারা মৌলিক চিন্তা করেছেন মায়াজম নিয়ে, পিএস ওর্তেগার কথা। পিএস ওর্তেগা সোরাকে ঘাটতিজনিত, ভাবজনিত, বাধাসম্মত, অর্থাৎ ফ্লোটা ঠিকমতো হচ্ছে না, পুষ্টির ফ্লোই হোক, চিন্তার ফ্লোই হোক, যা কিছুই হোক, বৃদ্ধির ফ্লোই হোক, তার একটা বাধা হচ্ছে, প্রতিবন্ধকতা হচ্ছে, এই ধরনের একটি ভারসাম্যহীনতা বলে উল্লেখ করেছেন। সোরাতে সমস্ত অঙ্গ তাদের কোষগুলোর মধ্যে ঘাটতি থেকে একটি সৃষ্ট অবস্থা বা অনুভূতি বা এর দরুন তাদের কার্যগত যে ক্রিয়াছন্দ থাকে, রিদম থাকে, তার পরিবর্তন হয়ে যায় বলে উল্লেখ করেছেন। এভাবে তিনি ঘাটতি বা অভাবকে উল্লেখ করেছেন শরিক মায়াজমের ব্যাপারে। তার মানসিক জীবনকে কেবল ভাবুক, কল্পনা প্রবণ, ধারণা সম্ভূত বিষয়ে আটকে দিতে পারে বলে তিনি উল্লেখ করেছেন। তিনি এটাকে শরিক মানসিক প্রক্রিয়া বা মেন্টাল প্রসেস অফ শরিক মায়াজম বলে উল্লেখ করেছিলেন। তিনি সাইকোটিক মায়াজমের কথা বলতে গিয়ে হানিম্যান তাকে যে নিউ ফরমেশন বা গ্রোথ বা অর্বুদের বা টিউমারের সৃষ্টির প্রবণতাকে বৈশিষ্ট্যসূচক বলে উল্লেখ করেছেন। তিনি সাইকোটিক মায়াজমের কথা বলতে গিয়ে নিউ ফরমেশন বা অর্বুদ বা টিউমার বা গ্রোথ এগুলোর সৃষ্টির প্রবণতাকে বৈশিষ্ট্যসূচক বলে উল্লেখ করেছেন। বা ধরা যেতে পারে পেডিকুলেটেড আকৃতির, পেডিকুলেটেড মানে হচ্ছে খাদযুক্ত, বা আমরা অনেক সময় দেখি অনেক আঁচিলে গোড়া চিকন লম্বা হয়ে আসে, পেডিকুলেটেড, হয়তো বা আগাটা একটু মোটাও থাকতে পারে, বা ডুমুরের সাথে সদৃশ যে আঁচিলগুলো আছে এগুলোর সাথে তিনি সাইকোটিক প্রবণতাকে যুক্ত করেন ফিগওয়ার্ডসের সাথে। তিনি বলেন এটি নিঃসন্দেহে অতিরিক্ততা, পলায়ন, হাইপারপ্লাসিয়া, বৃদ্ধি, টিউমার সৃষ্টি বা এক্সিলারেশন বা গতি বৃদ্ধির সাথে সম্পর্কিত প্যাথোলজি। তিনি এখানে কিন্তু মূল কথা বলছেন, সবগুলোতেই কিন্তু তিনি বৃদ্ধির সাথে সম্পর্কিত করছেন। মানসিকভাবে সাইকোটিক ব্যক্তি স্পর্ধাযুক্ত, তার মতে তার অহংবোধটি চরম আকার ধারণ করছে। তিনি তাকে ক্লাসিক উইনার, মানে সব কিছুতে জিততে চায় এরকম ব্যক্তি বলে সম্বোধন করেছেন, যার সূক্ষ্ম দৃষ্টি ও বিচক্ষণতা তাকে সবসময় সর্ববিষয়ে সহযোগিতা করে, সেই সাথে প্রচণ্ড তাড়াহুড়ো প্রবণ থাকে, এমনকি নিজেকেও সে আসলে অর্জন করার, অতিক্রম করার চেষ্টা করে। আগে আমি যে রেকর্ড করেছি এবার তার সাথে বেশি করতে হবে। অন্য মানুষ তো করেই, অন্য মানুষের প্রতি ঈর্ষা প্রবণতা, তার সাথে জয়লাভ করার আকাঙ্ক্ষা এগুলো তো থাকেই। এভাবেই উল্লেখ করেছেন ডক্টর ওর্তেগা। আর তার জীবনের মোটিভ বা কর্মকাণ্ড এগুলোর পেছনেই দৌড়ে বেড়ানো। সিফিলিস তার মতে হচ্ছে ক্ষয়, ডিজেনারেশন বা ধ্বংস, এক্সটারমিনেশন। এই ডিজেনারেশন এবং এক্সটারমিনেশন তিনি সিফিলিসের সাথে সম্পর্কিত করেছেন। সিফিলিস মায়াজম ধ্বংস বা ক্ষয় শব্দটিকে সিম্বলাইজ করে তার মতে। এটি একটি বিধ্বংসী ক্ষয় প্রবণতা যা দৈহিক অংশে ক্ষত বা আলসারের মাধ্যমে তার প্রকাশ ঘটায়।
এবং এটি সত্তার গভীরতম অংশে একটি ভারসাম্যহীনতা সৃষ্টি করে, ক্ষতের সৃষ্টি করে, যা জীবনী শক্তির ছন্দকে বিকৃত করে। আরেকটি যে শব্দ এটিকে বুঝতে আমাদের সহযোগিতা করবে তা হচ্ছে বিকৃতি, পারভার্সন। প্রকাশ্যে বা অপ্রকাশ্যে সিভিলিটিক মানসিকতাযুক্ত রোগী সমাজ বা পরিবারের প্রতি একটি উগ্র ধ্বংসকারী প্রতিক্রিয়ার সৃষ্টির জন্য সদা প্রস্তুত থাকে। মূলত এ পর্যন্ত আমরা যা দেখলাম সেগুলো হচ্ছে বলতে গেলে মায়াজম নিয়ে যারা আগে মৌলিক চিন্তা করেছেন তাদের ধারণা। এরপরেও আমরা ক্রমান্বয়ে আমাদের বর্তমান সময়ে যারা মায়াজম নিয়ে চিন্তা করেছেন এগুলোকে বিবর্তন আমরা বলতে পারি এ পর্যন্ত যেগুলো আছে, কিন্তু এরপরে যেগুলো আছে সেগুলো হয়তো অনেকগুলো বিবর্তনও নয়, সেগুলো বিভাজনও বলতে পারি। আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি, সম্পূর্ণ আলাদা দৃষ্টিভঙ্গি, একদম বিপরীত দৃষ্টিভঙ্গির থেকে মায়াজমকে বিবেচনা করা হয়েছে, সেগুলো আমরা দেখতে পাবো এবং সেগুলো নিয়েও আমি ধারণা দিয়ে রাখবো আপনাদের যারা শিক্ষার্থী আছেন, যারা আমাদের আলোচনা শুনছেন। তো এই পর্যন্ত আলোচনার থেকে বলতে গেলে আমাদের বলতে হয় আমরা কেন্ট, এলেন, ওর্তেগা এই তিনজনের ধারণাটিকেই কিন্তু আসলে বহন করি এবং এ পর্যন্ত যাদের আলোচনায় আমরা মায়াজমের বাহ্যিক কর্মকাণ্ড বা ফলাফল এদের ধারণার মধ্যে কিন্তু কোনো অসমন্বয়, বিরোধিতা দেখতে পাচ্ছি না, যদিও এক একজন এক এক দৃষ্টিকোণ থেকে দেখেছেন, এক এক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন, কিন্তু মূল বিষয়গুলো এদের সবারই কিন্তু একই আছে। এবং কি আছে সেটা শিক্ষার্থীগণ এতক্ষণে আশা করি আপনাদের সেটা পরিচ্ছন্ন হয়ে গেছে যে মায়াজমের প্রকাশভঙ্গি বা কর্মকাণ্ড বা রেসপন্স সিস্টেম কি হচ্ছে। এতক্ষণ পর্যন্ত আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম সোরা ঘাটতিজনিত অবস্থা বর্ণনা করছে বা খুব ফাংশনাল ডিস্টারবেন্স অনলি, শুধু ফাংশনাল পরিবর্তন যেখানে প্যাথোলজি আসছে না, এবং অ্যাক্সেস প্রকাশ করছে গ্রোথ বা টিউমার বা যে ধরনের বিবৃতিকে প্রকাশ করছে সাইকোসিস, এবং ধ্বংসকে প্রকাশ করছে যে কোনো ধরনের ধ্বংস, বিকৃতি, এগুলোকে প্রকাশ করছে সিফিলিস। এভাবেই হানিম্যান, কেন্ট, রবার্ট পাচেরো, আইজাইয়া, ওর্তেগা একই কথা ভিন্ন আঙ্গিকে বলছেন। তবে কিভাবে ভিন্ন বৈশিষ্ট্যের মাধ্যমে পার্থক্য সৃষ্টি হয় সেটাও আমি ক্রমান্বয়ে পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দেব আগামী ভিডিওতে। আমাদের মনে রাখতে হবে একমাত্র ডাক্তার হানিম্যান বাদে আর কেউই কিন্তু মায়াজমের লক্ষণগুলো পদ্ধতিগতভাবে আবিষ্কার করেননি। হানিম্যান যেভাবে এই মায়াজম নিয়ে 12-13 বছর গবেষণা করে বিভিন্ন ইতিহাস, বিভিন্ন ধরনের রোগীর মধ্যে ইন্ডাকটিভ মেথডে কি হচ্ছে, কোন লক্ষণটি কোনটি থেকে আত্মপ্রকাশ করছে, যেভাবে তিনি বিস্তৃত গবেষণা করেছিলেন, আমরা কিন্তু পরবর্তী চিকিৎসকদের কিন্তু সেই গবেষণাটি করতে দেখছি না। আমরা যেটা দেখি তা হচ্ছে তাদের চিন্তা পদ্ধতি, থট প্রসেস, তারা কিভাবে পরবর্তীতে তাদের সেই আগের শিক্ষাগুলোর সমন্বয়ের সাথে তাদের বর্তমান এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতার ভিত্তিতে বিষয়গুলোকে সমন্বিত করে কি সিদ্ধান্তে আসছেন সেটাকে আমরা দেখতে পাচ্ছি। এটাকে কিন্তু গবেষণা ঠিক বলা চলে না, অন্ততপক্ষে হানিম্যান যে পদ্ধতিতে গবেষণা করতেন সেটা তো নয়ই। তবে আবার তাকে আপনি ঠেলে ফেলে দিবেন সেটাও কিন্তু হয় না, হতে পারে না। এই কারণে তারা আমাদের প্রারম্ভিক এই হোমিওপ্যাথির স্তম্ভ, তারা হোমিওপ্যাথিকে আজকে পর্যন্ত এনে উপস্থিত করেছেন। তাদের যে চিন্তা পদ্ধতি তা যদি ভুল হতো তবে সে সময়ে হোমিওপ্যাথির আর অগ্রগতি সম্ভব হতো না। আমরা দেখতে পাচ্ছি কেন্টের সময়ই একটা পরিবর্তন ঘটেছে, এরপরে দৃষ্টিকোণের পার্থক্য তো রয়েছেই। অনেকেই মনে করতে পারেন এগুলো সব এক ধরনের বিকৃতি, হ্যাঁ মনে করতে পারেন, তবে এছাড়া আপনি কি করতে চান সেটাও তো আপনাকে সুস্পষ্ট করতে হবে। অনেকে মনে করতে পারেন অগ্রগতি, দ্যাটস ওকে, কিন্তু সেখানেও আপনাকে মায়াজম যে প্রশ্নগুলো উত্থাপন করে তার উত্তর দিতে হবে। তো কাজেই আরও যে মতামতগুলো আছে বা বর্তমান সময়ের যে মতামতগুলো আছে সেগুলোতে আমাদের সেই প্রশ্নগুলোর উত্তর আসে কিনা, কিংবা এরপরও কি প্রশ্নগুলো রয়ে যায়। আমরা দেখতে পেয়েছি হানিম্যান সোরা সম্বন্ধে বহু কথা বলে গেছেন, সিফিলিস সম্বন্ধে সামান্য, সাইকোসিস সম্বন্ধে বলতে গেলে প্রায় কিছুই বলেননি, কিন্তু তিনি যতটুকুই বলেছেন তা শুধুমাত্র নিছক অভিজ্ঞতা প্রসূত নয়, কিংবা শুধুমাত্র চিন্তা প্রসূত নয়, যৌক্তিক চিন্তা প্রসূত নয়, খণ্ডিত যুক্তি প্রসূত নয়, শুধুমাত্র যুক্তির উপর ভিত্তি করেও নয়, এগুলো গবেষণার ফসল ছিল। পরবর্তীতে কিন্তু সেই ধারাবাহিকতায় গবেষণা হয়নি। আমি অন্য পর্যবেক্ষকদের বিন্দুমাত্র সন্দেহ, অসম্মান বা তুলনা করেই বলছি, এই লক্ষণগুলো নিয়ে বহু বিচিত্র মতবাদের সৃষ্টি হলেও তা হয়েছে নিছক তাদের ক্লিনিক্যাল অভিজ্ঞতার উপর ভিত্তি করে। ডাক্তার হানিম্যানের দেখানো ভিত্তির উপরই ভর করে করা হয়েছে, কিন্তু বহু ব্যাপারে তাদের নিজস্ব ধারণা থেকে শুরু করে বর্তমান সময়ে কারো কারো কাল্পনিক উচ্ছ্বাস পর্যন্ত এতে যোগ হয়েছে বলে আমরা দেখতে পাবো। এ থেকে প্রশ্নের সঞ্চার হয়, সন্দেহ প্রবণতা কি কেবলই সাইকোটিক নাকি সিভিলিটিক নাকি সরিকো হতে পারে। কোনো একটি এক্সপ্রেশনের পিছনে মোটিভের গুরুত্ব উঠে আসে এরপর, অর্থাৎ বলা হতে থাকে একটা সময় যে ঠিক আছে, যদি সন্দেহ প্রবণতা এইটুকু হয় যে সামান্য কোনো ধরনের কারো ক্ষতি হয় না তবে সেটা সরিক,
কিন্তু যদি সন্দেহ প্রবণতা এতটুকু হয় যে তার মধ্যে ঈর্ষা তৈরি করে, তবে তা সাইকোটিক। আর যদি সন্দেহ প্রবণতা এত বেশি হয় তার নিজের ধ্বংস হয় অথবা তার পরিবার ধ্বংস হয়ে যায়, তবে সেটা সিভিলিটিক। এই ধরনের চিন্তাগুলোও কিন্তু পরবর্তীতে এসেছে। এবং এই একটি লক্ষণ, সন্দেহ প্রবণতাও কিন্তু একটি মায়াজমে থাকতে পারেনি সেই চিন্তার ধারাবাহিকতাগুলোর অনুসারেই। তো কাজেই এই মোটিভে গুরুত্ব উঠে আসার সাথে সাথে একই কাজে তিনটি মায়াজম কোন কোন বৈশিষ্ট্য নিয়ে কিভাবে আত্মপ্রকাশ করবে তার ভিত্তিতে চিন্তা করা শুরু হয়। মায়াজমের ব্যক্তিত্বের চিন্তাটিতেও হোমিওপ্যাথগণ পদার্পণ করেন এবং বিভিন্ন ধরনের চিন্তা পদ্ধতি উঠে আসতে থাকে। এইসব চিন্তাগুলোর ধারাবাহিকতায় আমরা ওয়ে জুলিয়ানের কথা বলতে পারি। 1984 সনে ওয়া জুলিয়ান এবং এম হ্যাফেন মায়াজমের ব্যাপারে তাদের একটি দৃষ্টিভঙ্গি ব্যক্ত করেন, যা জেনেটিক্স, বায়োকেমিস্ট, মলিকিউলার বায়োলজি, টক্সিকোলজি, ইমিউনোলজি ও ইকোলজির আধুনিক কনসেপ্টের উপর ভিত্তি করে গড়ে তোলেন তারা। তাদের মতে সোরাকে তারা বলেন ডিসইমিউনোসিস, অর্থাৎ বিকৃত ইমিউনোলজিক প্রক্রিয়া। ইমিউন সিস্টেমের প্রতিক্রিয়া যখন বিকৃত হচ্ছে তখন সেটাকে সোরা বলা হবে, ডিসইমিউনোসিস। খনিজ, রাসায়নিক, উদ্ভিদ বা প্রাণীজ আগ্রাসন সহ বহুমাত্রিক ইটিওলজিকে বিবেচনা করেন তারা। সোরাকে তারা মেটাস্টাসিস অ্যান্ড মরবিড অল্টারনেট ফেসেস বা অন্য অঙ্গে ছড়িয়ে যাওয়া বা রোগজনিত প্রকাশভঙ্গির বৈকল্পিক অবস্থা সহ বহু প্রকার বহিঃপ্রকাশের কথা তারা বর্ণনা করেন। সিফিলিসকে তারা বলেন ডিসমরফোজেনোসিস, জিনের অটোজোমিক ডমিন্যান্ট প্যাটার্নে প্রেরিত ও অর্জিত ও ক্ষতিগ্রস্ত তথ্য বলে তারা এটাকে বিবেচনা করেন। অপরদিকে সাইকোসিসকে তারা ডিসমেটাবোলোসিস বলে উল্লেখ করেন। সাইকোসিসকে তাদের মতে এই দুইটি এরিয়াতে ক্ষতি বা ত্রুটির উপর ভিত্তি করে সৃষ্টি হচ্ছে। একটি হচ্ছে এনজাইমস ক্যাটাবলিক প্যাথওয়ে, আর অন্যটি হচ্ছে ট্রান্সপোর্ট অ্যাক্রস সেলুলার মেমব্রেনস। এই দুইটি, অর্থাৎ সেলুলার মেমব্রেনে বা আমাদের কোষের যে আবরণ আছে সেখানে আমাদের সমস্ত পুষ্টি বা অন্য সমস্ত কিছু, রস রক্ত সমস্ত কিছুর ট্রান্সপোর্টেশনের বা প্রেরণের যে সমস্যাটি সেখানে, আরেকটা হচ্ছে এনজাইম ক্যাটাবলিক প্যাথওয়ে। উভয় অবস্থার মূলেই থাকে ক্ষতিগ্রস্ত বা পরিবর্তিত ডিএনএ। অর্থাৎ আমরা কিন্তু এখানে রবার্টের এবং ঘাটতিজনিত অবস্থা, রবার্টের মেটাবলিজমের সম্পর্কে সমস্ত কিছুর একটি সমন্বয়ও দেখতে পাচ্ছি। শুধু তিনি বিজ্ঞানের অনেকগুলো বিষয়কে সমন্বিত করেছেন তাই নয়, কিন্তু মোদ্দা কথাটি হচ্ছে তিনি একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে তারা বিবেচনা করেছেন এই মায়াজমকে। অপরদিকে এই মন্টফোর্ড ক্যাভেলোর যে মতামতটি ছিল, যে দৃষ্টিভঙ্গিটি আমরা দেখব, সেখানে তিনি কি করছেন, কোষ, কলা বা টিস্যুর স্বাভাবিক বা অস্বাভাবিক সংস্কারমূলক কর্মপ্রক্রিয়ার দৃষ্টিকোণ থেকে এটাকে পর্যালোচনা করছেন। তিনি জীবনী শক্তি কোনো রোগমুক্ত জৈব সত্তাকে আরোগ্য করার প্রচেষ্টার প্রতিবন্ধকতা হিসেবে বিবেচনা করেন। আরোগ্য প্রক্রিয়ার প্রতিবন্ধক হিসেবে যদি দেখতে চাই তবে তাকে কোষ কলার প্রাপ্ত বা অর্জিত যে সংস্কারমূলক কর্মপ্রক্রিয়া তার একটি বিকৃতি আমরা দেখতে পাবো। সহজভাবে বললে আমাদের শরীরে সবসময় কোষ, গলা বা টিস্যুতে অবিরত একটি সংস্কার কর্মকাণ্ড চলতে থাকে। তিনি বলছেন যে না, এই সংস্কার কর্মকাণ্ডটি কিভাবে ব্যাহত হচ্ছে, অর্থাৎ তিনি এটা এখন মায়াজমকে আলাদা কোনো বস্তু শক্তি না বিবেচনা করে আমাদের নিজস্ব কোষ, কলা, টিস্যুর স্বাভাবিক বা অস্বাভাবিক কর্মকাণ্ডের মাধ্যমে তাকে ব্যাখ্যা করার চেষ্টা করেন এবং তাকে তিনি ডিজ রিপেয়ার বলে নামকরণ করেন। ডিজ রিপেয়ারের টাইপগুলোর সাথে প্রতিক্রিয়ার ধরনের ব্যাপারে হোমিওপ্যাথিক কনসেপ্টকে সমন্বিত করে তিনি যা উল্লেখ করেন তা হচ্ছে শরিক প্রতিক্রিয়ার ধরন বা শরিক রিঅ্যাকশনাল মুডকে মলিকিউলার রিপেয়ারের ত্রুটি হিসেবে অনুধাবন করা যেতে পারে বলে উল্লেখ করেছেন এবং সেই হিসাবে অ্যাজমা, এপিলেপসি, হাই ব্লাড প্রেশার এগুলোকে তিনি শরিক প্রতিক্রিয়ার ধরন হিসাবে যুক্ত করেছেন। শরিক প্রতিক্রিয়ার ধরনকে তিনি শরিক রিঅ্যাকশনাল মুড বলে উল্লেখ করেন এবং মলিকিউলার রিপেয়ারের ত্রুটি হিসেবে তিনি অনুধাবন করা যেতে পারে বলে বিবেচনা করেন। অপরদিকে সিফিলিটিক প্রতিক্রিয়ার ধরনকে সিফিলিটিক রিঅ্যাকশনাল মুড বলেন তিনি, যেখানে কোষীয় পরিবর্তন ও মৃত্যু প্রক্রিয়ার ত্রুটি ঘটে, অ্যাপোপ্টোসিস প্রসেসের পরিবর্তন ঘটে বলে বিবেচনা করেন, যা কোষগুলোকে একটি অকাল মৃত্যুর দিকে নিয়ে যায়, যেমন আলঝেইমার্স ডিজিজ, নেক্রোসিস, ক্ষত উৎপাদন বা বিভিন্ন ডিস্ট্রাকটিভ লেজনগুলো আছে যেমন আলসারেটিভ কোলাইটিস, এগুলোকে তিনি এই সিফিলিটিক ত্রুটি বলে উল্লেখ করেন। এবং সাইকোসিস প্রতিক্রিয়ার ধরন, যাকে তিনি সাইকোসিস রিঅ্যাকশনাল মুড বলেন, সেখানে কোষীয় বিভাজনকে নিয়ন্ত্রণ এবং এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স বা আমাদের কোষের বাইরে যে অঞ্চলগুলো আছে সেখানে বিভিন্ন উৎপাদন প্রক্রিয়ার ত্রুটি হিসাবে বোঝা যেতে পারে বলে উল্লেখ করেছেন। ডিএনএর সংস্কারের বা ডিএনএ রিপেয়ারের পরিবর্তনের ফলশ্রুতিতে অতিরিক্ত কোষ বা এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স পলিফিলেশনের মাধ্যমে
টিউমার সৃষ্টি হয়, ফাইব্রাস টিস্যু গঠন হতে থাকে। অর্থাৎ এখানেও তিনি আলাদা দৃষ্টিভঙ্গি থেকে উল্লেখ করলেও এখানেও সেই বিবৃদ্ধি, ধ্বংস এবং ঘাটতি এই বিষয়গুলোকে তুলে ধরছেন। কিন্তু সম্পূর্ণ ভিন্ন চিত্র আমরা দেখতে পাবো রজন শঙ্করনের অ্যাপ্রোচে বা রজন শঙ্করনের চিন্তা পদ্ধতিতে।